প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা জানেন ইয়াং নাইট এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী তরুণ তরুণী যারা সমাজ বদলে দিতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, একটা ইতিবাচক পরিবর্তন করতে চায়, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই। তেমনি একটা উদ্যোগ হচ্ছে SMS বেসড সার্টিফিকেশন বিফোর ম্যারেজ রেজিস্ট্রেশন টু স্টপ চাইল্ড ম্যারেজ। আপনারা জানেন চাইল্ড ম্যারেজ বিষয়টা বা বাল্যবিবাহ বিষয়টা এখন এক ধরনের অভিশাপ, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। এবং এইটা যদি আমরা ঠিকমতো আটকাতে না পারি, যদি আমরা প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের হয়তো একটা ভবিষ্যৎ প্রজন্ম, অন্ধকার একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখব। তো এইটা আসলে যতটা না তথ্য প্রযুক্তি ভিত্তিক সলিউশন যেটা আমরা বলছি আজকে আমরা কথা বলবো, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই সামাজিকভাবে এটাকে প্রতিহত করা। তারপরেও সেটাকে আরো ইন্টারেস্টিং ওয়েতে কিভাবে তথ্য প্রযুক্তি ইন্টিগ্রেট করে কাজ করা যায় সে বিষয় নিয়ে কাজ করছেন কুড়িগ্রাম জেলার সাবেক কি বলবো সহকারী কমিশনার ওয়ারেস আনসারী লিমন। তিনি বেশ কিছুদিন ধরে এই উদ্যোগটি নিয়ে কাজ করছেন, পাইলট করছেন। হয়তো আগামী কালকে অর্থাৎ 19 তারিখ এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যদিও তিনি এখন জয়পুরহাটের ভূমি কি বল সহকারী কমিশনার ভূমি যেটা এসিল্যান্ড বলে সেখানে দায়িত্ব পালন করছেন। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে বা প্রথম থেকে বিষয়টির সাথে যুক্ত, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, ওয়ারেস আনসারী লিমন। আর আমার সাথে স্কাইপিতে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন আশার আলো পাঠশালা, এটার প্রতিষ্ঠাতা কুমার বিশ্বজিৎ বর্মন। তো আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে দুজন, একজন জয়পুরহাট থেকে এবং একজন কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তো আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা এই যে আপনি একটা SMS বেসড একটা সার্টিফিকেশন, যে একটা মেয়ের বা একটা ছেলের বিয়ে দেওয়ার সময় তাকে কোনো না কোনোভাবে প্রমাণ করতে হবে যে তার যে বাল্যবিবাহের যে বিয়ের যে বয়সসীমা সেটা সে অতিক্রম করেছে বা সে বাল্যবিবাহ হয় নাই। তো এই পুরো বিষয়টা যদি একটু আপনি সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন, বা কখন উদ্যোগটা নিলেন, কোথায় কোথায় চালু আছে, যদি একটু বলেন। উদ্যোগটা শুরু করেছিলাম কুড়িগ্রাম থেকে। আমি তখন জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন যোগদান করি এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে তখন প্রফেশনাল অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছিল। এবং তখন যে বিষয়টি আমরা দেখছিলাম যে বিভিন্ন চরে, বিভিন্ন গ্রামে অসংখ্য মেয়েদের কোলে বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরুর দিকে আমার ধারণা হয়েছিল যে এটি বোধহয় তাদের কোনো ছোট ভাই বা ছোট বোন বা আত্মীয়। কিন্তু পরবর্তীতে যখন একসাথে বসা হতো, কথাবার্তা বলা হতো, তখন জানা যেত এটি হচ্ছে তাদের বাচ্চা। এবং আমরা যখন এই BCS পরীক্ষায় চান্স পাওয়ার জন্য বিভিন্ন সময় পড়াশোনা করেছি, আমার প্রচেষ্টাটা শুরু হয় 2009 থেকে 10 থেকে। ওই সময়টিতে যখন পড়াশোনা করতাম তখন জানতাম বাংলাদেশের বাল্যবিয়ের হার 66%। কিন্তু 2013-তে আমি যখন এসে যোগদান করি তখন জাতীয়ভাবে এটা জানতে পারলাম যে এটা 62% নেমে এসেছে। আচ্ছা, কিন্তু অদ্ভুত একটা বিষয় ছিল যে কুড়িগ্রামের যখন আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে যাই তখন সেটি 78.1%। 78 দশমিক? হ্যাঁ, 78.1%, 2013-তে এসে। এবং তখন থেকেই আমি তখন ডিসি স্যারের বিষয়টি নজরে আনলাম যে স্যার 2009-তে আমরা যখন পড়েছি তখন এটা জানি, তো 2013-তে এসে কুড়িগ্রামে এই অবস্থা কেন, যেখানে জাতীয় পর্যায়ে কমে এসেছে, 66 থেকে 62-তে নেমে এসেছে। তখন স্যার বললেন যে তাহলে আমাদের একটা উদ্যোগ গ্রহণ করা উচিত, বিষয়টি তো আসলে ভাবনার বিষয়। তখন আমরা কি করা যায় সেই বিষয়টা আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, একটু আমি আপনাকে মাঝখানে থামাই যে এইটা কি, এই যে 78 দশমিক সামথিং বললেন যেটা, এটা কি শুধুমাত্র কুড়িগ্রামের এত সাংঘাতিক অবস্থায় ছিল, নাকি আপনার জানা মতে বা রিসার্চের সুযোগ হয়েছে যে বাংলাদেশের অন্য কোথাও কোনো জেলায় আরো এরকম সাংঘাতিক অবস্থা ছিল? আচ্ছা, এটা মূলত অন্যান্য বিভাগের তুলনায় পুরো রংপুর বিভাগেই বেশি। ও আচ্ছা, পুরো রংপুর বিভাগেই বেশি, কারণ রংপুর বিভাগে সেই সময়টিতে হচ্ছে 75%। আচ্ছা, গড়ে? হ্যাঁ, গড়ে। আচ্ছা, হ্যাঁ, তারপরে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এবং আমরা কি কি উদ্যোগ নেওয়া যায় এই বিষয়গুলো চিন্তা করছিলাম। তো এবং যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করতাম, বাল্যবিয়ে সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আসতো এবং সেই অভিযোগগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে যেটা দেখেছি, যে বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে, দেখতাম বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জন্ম সনদ, যেটি বিয়ের সময় যেগুলো উপস্থাপন করা হয়, যে কোনো বিয়ে বন্ধ করতে গেলে দেখি একটা জন্ম সনদ উপস্থাপন করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এটি 18 বছর
ছেলেদের ক্ষেত্রে 21 বছর। তো চিন্তার বিষয় যে যেহেতু জন্মসনদ একটা ভ্যালিড জন্মসনদ রয়েছে, আপনি তাহলে তাহলে তো কিভাবে চ্যালেঞ্জ আমার তো করবেন আসলে এটা? কিছু করার নেই। তো পরবর্তীতে ওই বিয়েটি যখন হয়ে যেত, পরবর্তীতে আমরা নানা লোকমুখে এবং অন্যান্য তদন্ত, যেটিকে আমাদের আসলে সন্দেহ হতো, সেগুলো পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখতাম যে এই জন্ম সনদগুলো আসলে, আমি যখন মোবাইল কোর্ট পরিচালনা করেছিলাম তখন সেটি আসলে ভুয়া জন্ম সনদ আচ্ছা, উপস্থাপন করা হয়েছিল। আসলে ওই জন্ম সনদটির অস্তিত্বই নেই। কি সাংঘাতিক ব্যাপার। আর পাশাপাশি আরেকটি যে বিষয়টি হচ্ছিল, যে আমরা দেখছিলাম যে ওই এলাকার যিনি বিবাহ নিবন্ধন করতে আইনগতভাবে সেখানে নিয়োগপ্রাপ্ত আইন মন্ত্রণালয় থেকে, আসলে সেই ব্যক্তিটি তিনি না। এবং বিভিন্ন মানুষের সাথে আলোচনা করি, দেখতে পাচ্ছিলাম যে এই বাল্যবিয়ের ক্ষেত্রে অন্যতম নিয়ামক ভূমিকা রাখেন হচ্ছেন সাবকাজী, মানে লোকাল ভাষায় যেটি বলা হয় সাবকাজী, যেটি আসলে কাজী না, কাজের সহকারী। কাজী সহকারী। হ্যাঁ, লোকজন বলে এটি কাজের সহকারী। এবং এই ব্যক্তিটি যে কোনো সময় একটা যে বিয়ে নিবন্ধন বই যেটি, সে বইটি নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বইয়ের একটা পৃষ্ঠা খুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনি যখন খুশি তখন তিনি বিয়ে নিবন্ধন করছেন এবং মানুষকে কিন্তু দেখাচ্ছেন। উনি কি পারেন করতে না, এটা আইনগতভাবে কাজীর তিনি পারেন না। অনুপস্থিতিতে? না, পারেন তো না। একটা জেলায় বা একটা উপজেলায় বা একটা ইউনিয়নে আসলে কোন ইউনিট ধরে কাজীর বন্দোবস্ত আছে যে এই এলাকার জন্য একটা কাজী? আচ্ছা, আইনগতভাবে যেটি বলা আছে, এক একটি ইউনিয়নের জন্য একজন করে কাজী থাকবেন। আচ্ছা। পৌরসভা এলাকার জন্য যদি ক শ্রেণীর হয় তাহলে কমপক্ষে 4 জন বিবাহ নিবন্ধক মুসলমানদের ক্ষেত্রে, আর হিন্দু বিবাহ নিবন্ধকের ক্ষেত্রে একটা উপজেলায় একজন থাকেন সাধারণত। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। আইডিয়াল। হ্যাঁ, কিন্তু অনেক অসংখ্য অ্যাসিস্ট্যান্ট থাকে হ্যাঁ। যারা নিজের ইচ্ছা মতো ওই যে নীল রঙের বা সবুজ রঙের একটা পাতাগুলো নিয়ে তিনি সেগুলো ব্যবহার করছেন, যার ফলে কোনো বিয়ে যদি আমরা বন্ধ করতে যাই অথবা কোনো কাজীর বিষয়ে অভিযোগ আসলো, সেই কাজীর যে নিবন্ধন বইটি, সেই বইটি উল্টে পাল্টে দেখে কোথাও দেখা যাচ্ছে না যে সেই বিয়েটি সংগঠিত হয়েছে। তার মানে আমাদের কাছে মনে হলো যে এই যে বই, এই বইটি আসলে অথেন্টিক কোনো বই না। আচ্ছা, তো এমন একটা বিশেষ ব্যবস্থা বের করতে হবে যাতে কাজীরা বাধ্য হয় বা বিয়ে নিবন্ধকরা বাধ্য হয় যে তারা একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে বিয়ে নিবন্ধন করবে। এটি আমরা বাইরে থেকেও দেখতে পারবো, অভিযানে না এসেও দেখতে পারবো। এটা ওপেন থাকবে বিষয়টা, ওপেন থাকবে পুরো বিষয়টি। প্রক্রিয়াটা। এবং মোটামুটি ভাবে তখন তো এটা যেহেতু তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং আমাদের অনলাইন জন্ম নিবন্ধন ব্যবস্থা আছে, এডুকেশন বোর্ডের সার্টিফিকেটগুলো অনলাইনেই পাওয়া যায় এবং জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেগুলো অনলাইনে ভেরিফিকেশনও করা যাচ্ছে। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা ডিসি স্যারের কাছে উপস্থাপন করলাম যে স্যার, এই বিষয়গুলো যদি অথেন্টিক করে দেওয়ার কোনো একটা ব্যবস্থা আমাদের হাতে এসে যায়, যে কোনো ব্যক্তি, সেটি হতে পারে মোবাইল ফোন, সেটি হতে পারে ল্যাপটপ, ইন্টারনেটের মাধ্যমে সে যদি ব্যবহার করে এটি বের করতে পারে, এবং আমরা যদি এরকম একটা প্রযুক্তি মানুষের হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের সবসময় দৌড়াতে হবে না, স্থানীয় মানুষ যারা আছে তারা এটি ব্যবহার করতে পারবে। এবং সেই সময়টিতেই এই প্রকল্প থেকে সার্ভিস ইনোভেশন ফান্ড আহ্বান করা হলো। আচ্ছা, আমি এরপরে আমি আবার আপনার কাছে আসব। আমি একটু কুড়িগ্রাম থেকে ঘুরে আসি। কুমার বিশ্বজিৎ বর্মন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, আগে আমরা আজকে তো কলি থেকে ফুল এই নামে আমরা প্রোগ্রাম করছি, খুব চমৎকার একটা উদ্যোগ। যে এই ধরনের মানুষ যেখানে হয়তো চিন্তা করে না যে এই সব বিষয়ে আইসিটি কে কিভাবে কাজে লাগাবো, সেখানে আপনারা কুড়িগ্রামবাসী, আমি শুধু বলবো না যে আপনাদের সহকারী কমিশনার ওয়ারেস আনসারি লিমন একাই করছেন, সবাইকে নিয়ে নিশ্চয় উনি করেছেন, সবার হেল্প ছিল। তো আচ্ছা, মূল প্রশ্নে আপনার কাছে যাওয়ার আগে আপনি যদি একটু আপনার আশার আলো পাঠশালা সম্পর্কে আমাকে সংক্ষেপে বলেন যে আসলে এখানে কাদের পড়ানো হয়, কি আশা দেখানো হয় বা কি আলো জ্বালানো হয়। ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের একদম শেষ সীমান্তবর্তী এলাকাটা হচ্ছে আমার এলাকা। জি, এটি হচ্ছে রামখানা ইউনিয়ন, জেলা শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। জি, আর এটি সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে মাদকের তৎপরতা খুবই বেশি। আর যার কারণে এখানে ধরেন যে শিক্ষার হার খুবই কম ছিল। আর কম থাকার কারণে এখানকার লোকজন হচ্ছে যে মেয়েদেরকে বা ছেলেদেরকে খুব কম বয়সী বিয়ে করাইতো আর কি। এবং আমরা স্যার একটু আগে যে পরিসংখ্যানটা দিল আপনাকে যে কুড়িগ্রামের, তো এই পরিসংখ্যানে কিন্তু আমাদের এখানে জেলায় হচ্ছে যে চরাঞ্চলগুলো একটু বেশি এগিয়ে, কিন্তু চরাঞ্চলের থেকেও মানে আনুপাতিক হারে আমাদের ইউনিয়নটাও বাল্যবিবাহের খুব মানে একটা মানে ব্যাপক বাল্যবিয়ে হচ্ছিল আর কি আমাদের এলাকায়। তো আমরাও খুবই একটা ভালো রেড মার্কে ছিলাম মানে বাল্যবিয়ের তালিকায়। তো আমরা আমাদের এলাকায় আমরা নিজেরাই আমাদের উদ্যোগে আমার মতো ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা সংগঠন করি, নাম হচ্ছে আশার আলো পাঠশালা। আমাদের প্রথম কাজ ছিল বাল্য বিয়ে বন্ধ করা আর কি। তো আমরা যাদের বাল্য বিয়ে বন্ধ করি, যে মেয়েদের, তো বিয়ে বন্ধ করার পর বেসিক্যালি যে প্রবলেমটা হয়
যে এরা তো গরিব মানুষের মেয়ে বা ছেলে, তারা আর্থিক অনটনে পড়েই কিন্তু এই মেয়েদের বিয়ে দেন আর কি। বিয়ে বন্ধ করার পরে কিন্তু দেখা যায় যে এই মেয়েদের আবার কোনো না কোনো ভাবে বিয়ে হয়ে যাচ্ছে, বা কিছুদিন পরে বিয়ে হয়ে যাচ্ছে, বা এরা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এদেরকে গার্মেন্টসে পাঠিয়ে দিচ্ছে। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি এই মেয়েদেরকে, যাদের আমরা বিয়ে বন্ধ করছি, তো বিয়ে বন্ধ করে তো আমাদের কাজটা মানে শেষ হয়ে যাচ্ছে না। এখানে শেষ তখন হচ্ছে আমরা না, এই জি। মেয়েদেরকে একটা পড়াশোনা। জি ভাইয়া। হ্যাঁ, জি বলুন আপনি। হ্যাঁ, মানে আসলে বিয়ে বন্ধ করে তো কাজ শেষ হচ্ছে না, কারণ তারা আবার তাদের হচ্ছে যে স্বপেশায় ফিরে যাচ্ছে, হয় বিয়ে হচ্ছে না হলে ঢাকায় গিয়ে কাজ করতেছে। তখন আমরা এই মেয়েদেরকে চিন্তা করলাম যে এদেরকে আমরা স্কুলে ফেরাইতে পারি কিনা। তখন আমরা যাদের বিয়ে বন্ধ করেছি তাদের বাবা মায়ের সাথে আমরা কথা বলি। কথা বলার পরে তাদের স্কুলে নিয়ে আসার ব্যাপারে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়, এবং প্রথমে অনেকে রাজি হয় না। পরে যখন আমরা তাদের পড়াশোনা যাবতীয় খরচ দিতে চাই তখন তারা রাজি হয়ে যায় আর কি। তো এরকম আমরা প্রায় 1000-এর উপর আমরা বাল্য বিয়ে বন্ধ করছি, যেখানে প্রশাসনিক সাপোর্টটা ছিল সব থেকে বেশি। আমাদের নিজস্ব কিছু কৌশল ছিল, কৌশলগত দিক ছিল, কিন্তু কুড়িগ্রামের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের সহযোগিতায় সম্ভব হয়েছে এতগুলো বিয়ে আমাদের বন্ধ করা আর কি। এটা সেখান কতদিন, থেকে এটা আমরা কতদিন সময় লেগেছে 1000 বাল্য বিবাহ বন্ধ করতে? ভাইয়া, আমরা আমাদের এই সংগঠনটা কাজ করছে 2008 সাল থেকে। আচ্ছা, 2008 সাল থেকে আমরা এই বাল্যবিয়ে বন্ধর কাজ করছি আর কি। আচ্ছা। তবে 6 সাল থেকে আমরা শুরু করি আর কি কাজটা একটা এনজিওর মাধ্যমে। পরে এনজিওটা 8 সালের মধ্যে এখানে কাজ শেষ করে দেয় আমাদের এখানে। আচ্ছা, পরে ওরা আমি এনজিও চলে আরেকটি যাওয়ার আরেকটি পরে প্রশ্ন করব আপনাকে, যে এসএমএস বেসড যে সার্ভিসটা, যে ফোন করলে বা এসএমএস পাঠালে একটা নোটিফিকেশন যায়, বা এটা এইটা আপনাদের এই আন্দোলনটাকে আমি যদি আন্দোলনের সাথে বলি, এটা সামাজিক আন্দোলন করছেন আপনারা, তো কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের যে উদ্যোগটা যেটা নিয়েছেন, সেটা কতখানি বেগবান করছে বা সেটা কতখানি হেল্প করছে আপনাদের এই আন্দোলনটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? আমরা যদি এইভাবে বলি পরিসংখ্যানগত দিকে, যে আমরা 7 বছরে যতটুকু কাজ ইজি করতে পারি নাই, 1 বছরই 7 বছরের কাজটা করা সম্ভব হয়েছে এই এসএমএস বেস মানে প্রক্রিয়াটার মাধ্যমে আর কি। আচ্ছা, কারণ অনেক হচ্ছে যে ধন্যবাদ আগে যখন- বিশ্বজিৎ বর্মন, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি এবার ওয়ারেস আনসারীর কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমার বাড়ির কাছে বা পরিচিত কারো একজনের এরকম বাল্য বিবাহ হচ্ছে, তা আমার কথা তারা শুনছে না বা এটা বুঝতে পারছে না তারা যে কোনো কারণে, এখানে আমার করণীয় কি? বা ওই মেয়েটা যে চাচ্ছে না তার বিয়ে হোক, সে কিভাবে কি করবে? তার একটা ফোন আছে, এখানে আমি পুরো প্রসেসটা জানতে চাচ্ছি আসলে। আচ্ছা, এই প্রক্রিয়াটি আসলে মূলত দুই ধরনের, দুইটা পদ্ধতিতে এটি করা হয়। আমাদের দর্শকরাও দেখছেন হয়তো স্ক্রিনে, যে আপনি যদি বলেন সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ, এই প্রক্রিয়াটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করতে আপনার কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা বলছি যে বাল্যবিয়ে বন্ধে আপনার মোবাইল ফোনই আপনার হাতিয়ার। সেটি কিভাবে হবে? আমরা বলছি যে আপনারা *16100 আপনি আবার বলবেন নাম্বারটা। *16100 আচ্ছা, সংক্ষেপে, এরপরে হচ্ছে হ্যাশ, *16100 হ্যাশ। আমরা অনেক সময় Shortcut। বলি যে হ্যাঁ *16100 হ্যাশ, আচ্ছা। এভাবে বলে মানুষ বেশি মনে রাখতে মনে পারে। রাখতে পারে, হ্যাঁ। তো এটি ডায়াল করলেই একটা মেনু চলে আসে, এবং সেই মেনুতেই বলে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বয়স যাচাই। এবং যে বাল্য বিয়েটি দেয়া হচ্ছে, এবং সেই বিয়েটি তো মানুষ তো জানে যে বিয়ে দিতে গেলে একটা সার্টিফিকেট শো করতে হয়। এটি ইমাম সাহেবও জানেন, যিনি বিয়ে পড়ান, যিনি বিয়ে নিবন্ধন করেন তিনিও জানেন, এবং আশপাশের মানুষ সবাই জানেন। তো এই জায়গাটুকু কিন্তু যারা বাল্য বিয়ে দিতে চায় তারা কিন্তু বন্ধ করে আসে। তার মানে সনদটি তারা কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে নিয়ে আসে। তো ওই সনদটি আসলে ম্যানিপুলেটেড কিনা, আসলেই চেয়ারম্যান সাহেব সঠিকভাবে যাচাই করে দিয়েছেন কিনা, আর এটি অনলাইনে সেটি আছে কিনা আদৌ আমাদের সরকারের ঘরে, সেটি চেক করার উপায়টি হচ্ছে ওইটি যে আমি বলছিলাম *16100#, সেটি ডায়াল করার পরপরই একটি মেনু আসবে, এবং সেই মেনুতে সংশ্লিষ্ট যে বয়স প্রমাণের যে দলিলটি, সেটি যদি জন্ম সনদ হয় তাহলে জন্ম সনদের যে জন্ম নিবন্ধন নম্বর, সেই নম্বরটি প্রবেশ করাতে হবে। যদি আচ্ছা, ওই যে 13 বা 16 ডিজিটের যে একটা বড় নাম্বার আছে, সেটা 18 ডিজিটের 17 ডিজিটের যে একটি নাম্বার আছে, এটা হচ্ছে আমার মোবাইল ফোনের মধ্যে এন্ট্রি করাতে হবে। ওই দিব, তারপরে এন্ট্রি করার পর আরেকটি তার জন্ম তারিখটি উল্লেখ করতে হয়, যে ওই যে সনদ আছে সেই সনদে কোন তারিখটি লেখা আছে। আচ্ছা, সেটি এন্ট্রি করার পরে জাস্ট আমি সেন্ড করব। সেন্ড করার সাথে সাথে সেটি রিপ্লাই চলে আসবে। যদি এটি সঠিক জন্ম সনদ হয় তাহলে জন্ম সনদের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভার থেকে সঠিক হলে তাৎক্ষণিকভাবেই ফেরত আসবে এই জন্ম সনদ নম্বরধারীর নাম এই, তার পিতার নাম এই, তার মাতার নাম এই, তার জন্ম, তার বাড়ি অমুক জায়গা, এবং এই মুহূর্তে তার বয়স হলো এত।
এখানে ফাঁকি ঝুঁকির কোনো না, ব্যাপার নাই। যদি কোনো কারণে ভুয়া সনদ হয় তাহলে বলবে ইউ হ্যাভ প্রোভাইডেড রং ইনফরমেশন, আচ্ছা, এই মেসেজটা। এটা কি তাহলে একইভাবে এটা যদি আমি করি, আমি করলাম, কিন্তু এই কাজটা আসলে দায়িত্বটা কার করা? এটা কি কাজী সাহেবের? এই দায়িত্বটি সর্বপ্রথম প্রাথমিকভাবে কার দায়িত্ব? প্রাথমিকভাবে যিনি বিয়ে পড়াচ্ছেন তিনি। জি জি জি। সেটি যদি কোনো ইমাম সাহেব হন অথবা কোনো পুরোহিত হন, আমরা সেই প্রচারণাটাও চালাচ্ছি। তাদের কি কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া হ্যাঁ, হয়েছে? তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কত লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পর্যন্ত? বিয়ে পড়ান এমন মৌলভী আমরা 1000 দিয়েছি। আচ্ছা, মৌলভী 3টা উপজেলায়? 3টা উপজেলা। আমরা এই প্রকল্পটি পাইলট হিসেবে শুরু করেছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং উলিপুর। তিনটা তিনটা উপজেলা। এই 3টা উপজেলার আমরা মোটামুটি ভাবে 1000 ইমাম আর 50 জন পুরোহিত আর বিয়ে নিবন্ধনের সাথে সরাসরি জড়িত যারা, সেই বিবাহ নিবন্ধক হিন্দু এবং মুসলমান সব বিবাহ নিবন্ধক। সাবকাজী যেটা বলছেন তাদেরকে তো, সাবকাজীকে তো কারণ দিচ্ছি না। আপনারা তারা তো আইনগত কোনো আমরা তাকে নিচ্ছি না। তাদের ভিত্তি নেই। হ্যাঁ, তো আমরা ইনসিস্ট করছি এবং যথেষ্টভাবে প্রচারণা চালাচ্ছি। আমাদের সাথে বিভিন্ন স্থানীয় যে অর্গানাইজেশন গুলো আছে, এমনকি আন্তর্জাতিক অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেন, প্ল্যান বাংলাদেশ, এরা সবাই আমাদের সাথে রয়েছে। তারা এই প্রচারণাগুলোতে যথেষ্টভাবে সহযোগিতা করছে। ফ্যান্টাস্টিক। এবং ইমাম সাহেবরা তো বয়স যাচাই করে বিয়ে পড়াবেন। আর বিয়ে নিবন্ধনের ক্ষেত্রেও আমরা কিন্তু বিয়ে নিবন্ধনটা মোবাইলেই শুরু করেছি। সেটা কিভাবে? এই একইভাবেই কাজী সাহেবকে বিয়ে নিবন্ধন করতে হলে তার একটি সুনির্দিষ্ট মোবাইল নাম্বার তার থাকবে। জি, আমরা যেটা আপনার ডাটাবেজের মধ্যে থাকবে যে এই কাজের এই নাম্বার, এবং সে তার সিম থেকে ব্যবহার মানে কোনো এন্ট্রি না দিলে সেটি আমরা রিসিভ করব না, মানে সিস্টেমটি রিসিভ করবে না। তো এই সিস্টেমটি থেকে বর এবং কনের ওই জন্ম সনদ অথবা এনআইডি অথবা এডুকেশন বোর্ডের যে সার্টিফিকেট যেটি, সেই নাম্বারগুলো প্রবেশ করাবে এবং ওই এন্ট্রি করা যে নাম্বারগুলো সেটির ভিত্তিতে যে ব্যক্তি, সেই ব্যক্তি ডাটাবেসটি এসে একটি একটির সাথে কানেক্টেড হয়ে অটোমেটিক্যালি তার জিও কোড অনুযায়ী ওই কাজ হিসাবে, আমি শুরুতে বলেছিলাম যে একজন কাজে একটা ইউনিয়নের জন্য, একটা পৌরসভার জন্য, সুতরাং আলাদা একটা আইডেন্টিফিকেশন, তার একটা আইডেন্টিফিকেশন আছে। সেই জিও কোড অনুযায়ী একটা অটোমেটিক 12 ডিজিট একটা বিয়ে নিবন্ধন নাম্বার তৈরি হয়ে যায় এবং সেটি ফিরতি এসএমএস এ তার মোবাইলে চলে আসে। এবং কাজী সাহেবের ক্ষেত্রে সেটি, বা বিয়ে নিবন্ধক যিনি, সেই 12 ডিজিটের বিয়ে নিবন্ধন নাম্বারটি সাথে সাথে তার যে ম্যানুয়াল পদ্ধতির যে বিয়ে নিবন্ধন বই আছে, সেই বিয়ে নিবন্ধন বই তাকে তুলতে হবে যে এটি হচ্ছে এই বিয়ের বিয়ে নিবন্ধন নাম্বার। তার মানে এটা যে একদমই কোনো ভুয়া না, বা এটা নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর ম্যাচ করার পরে যে জিনিসটা করা হয়েছে সেটা প্রমাণ হচ্ছে। ওই নম্বরটি দেওয়ার তো আসলে আলাদা কোনো ঘর নেই, আপনারা আলাদা ঘর নেই, আপাতত ম্যানুয়ালি যে ফর্ম কেস আপাতত ম্যানুয়াল আছে, যেহেতু এটি পাইলট হিসেবে চলছে এবং আমরা আগামী 19 তারিখে এটি উদ্বোধন করতে যাচ্ছি। রেজিস্ট্রার মানে আইজি মহোদয়, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রার যিনি আছেন, আইজি মহোদয়, তিনি সেখানে যাচ্ছেন। আচ্ছা, আমি কুমার বিশ্বজিতের কাছে আবার যাব। সেটা হচ্ছে এই যে চমৎকার একটা উদ্যোগ, খুবই সহজ, আপনাদের কাজটাকে সহজ করেছে, আপনাদের কুড়িগ্রামের মানুষজন যারা তাদের কাজটাকে সহজ করেছে এবং দীর্ঘমেয়াদী একটা ফল নিশ্চয়ই আপনারা পাবেন। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে বাল্য বিবাহ যেটা দেয়া হচ্ছে, এই যে উদ্যোগটা নেওয়া হলো, বন্ধ করার চেষ্টা করছেন আপনারা, তো কাদের দিক থেকে বাধা আসে? এটা বাধা তো নিশ্চয় আসে। সেটা কি শুধু একজন ইন্ডিভিজুয়াল, একটা মেয়ের বাবা বা ছেলের বাবা, নাকি কোনো কালেকটিভ কোনো কমিউনিটি থেকে বা কোনো গোষ্ঠী থেকে বা কোনো একটা কারা এটাকে পছন্দ করছে না আর কি? এটা পর্যায়ক্রমে হয়। বেসিক্যালি দেখা যায় যে প্রথমে ওই মেয়ের বাবা মা থেকে শুরু হয় বাধাটা, তারপরে তারা যাদের কাছে হেল্প চাইতে যায়, লোকাল পলিটিক্যাল লিডার বা লোকাল যারা আছে, জনপ্রতিনিধিরা, এটা জনপ্রতিনিধিদের, তাদের কাছে যখন হেল্প চাইতে যায় তখন একটা মানে সিম্পিতি তৈরি হয়ে যায় এলাকায় যে গরিব মানুষের একটা মেয়ে কেন বিয়ে বন্ধ হবে এসে। বা তারা অনেক সময় আছে এমনও বোঝা মানুষও ওই সময় অবুঝ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এরকম কিছু বাধা আসে আর কি, ফেস করতে হয় আমাদেরকে। এটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল যে কাদের দিক থেকে আসে। জি, আচ্ছা, আরেকটি, হ্যাঁ জি, আপনি স্থানীয়ভাবে যে বাধাগুলোর কথা বললো, আমরা যখন কাজ করছি তখন কিন্তু জনপ্রতিনিধিদেরকে নিয়ে করছি, কিন্তু অনেক সময় জনপ্রতিনিধিদের তাদের যেহেতু একসাথে বসবাস করে, সুতরাং তাদের প্রতি সিম্পাথি কখনো কখনো সৃষ্টি হতে পারে। তখন হয়তো বিশ্বজিৎদের মতো যারা সচেতন ব্যক্তি আছেন, তারা হয়তো এটি বন্ধ করার চেষ্টা করেন, তাদেরকে এঙ্গেজ করে আর পারছে না। তখন আর এই প্রযুক্তির আরেকটা অংশ বলা হয়নি আপনাকে, সেটি হচ্ছে 16-100। এটি আমরা কুড়িগ্রাম জেলায় ব্র্যান্ড করেছি। 16-100 নাম্বার একটি, শুধুমাত্র একটি নাম্বার, সেই নাম্বারে যে কেউ কল করবে যখন স্থানীয়ভাবে কোনো বিয়ে বন্ধ করা সম্ভব, মানে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হবে না, তখন যারা এটি বন্ধ করতে চাচ্ছেন তারা 16-100 নাম্বারে কল করবেন। হটলাইন নাম্বার, এটা একটা হটলাইন নাম্বার। এবং আমরা দেখেছি যে একজন ইউনো, একজন ডিসি
বা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন তারা তো চলে যান, তাদের মোবাইল নাম্বার বারবার চেঞ্জ হয় এবং গ্রামের মানুষগুলো এত নাম্বার আসলে মনে রাখার মনে রাখতে পারে সম্ভব না। তো এই কারণে আমরা একটা ছোট্ট একটি নাম্বার, এই 16-100, এটি কল করলেই সাথে সাথে সে যে উপজেলার অন্তর্ভুক্ত সেই উপজেলার ইউনো মহোদয় সরাসরি কলটি রিসিভ আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। বাল্যবিবাহ বন্ধের যে তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাধান নিয়ে আমরা কথা বলছি, বিরতির পরে আবারও বিস্তারিত কথা বলবো। আপনারা কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম ইয়াং নাইট নিয়ে, এবং ইয়াং নাইটে আজকে আমাদের বিষয় আপনারা জানেন, কলি থেকে ফুল। বাল্যবিবাহ বন্ধ করার জন্য কুড়িগ্রাম জেলায় তথ্য প্রযুক্তি ভিত্তিক, যেটা আমরা মোবাইল ভিত্তিক একটা সলিউশন তারা তৈরি করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং এটাতে নেতৃত্ব দিয়েছেন অরেজ আনসারি লিমন। তিনি সহকারী কমিশনার হিসেবে সেখানে কাজ করেছিলেন। তিনি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, দেখেছেন। তার মনের মধ্যে একটা কিছু করার জন্য যে একটা মোটিভেশন বলি বা তাগাদা আসছে, সেই থেকে তিনি উদ্যোগ নিয়েছেন, সবাইকে সম্পৃক্ত করেছেন। তো আপনারা ফোন করতে পারেন, ফোন করে মতামত দিতে পারেন এবং প্রশ্ন করতে পারেন 81892117 নম্বরে। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমরা প্রত্যাশা করবো। আমি লিমন আপনার কাছে জানতে চাই প্রথমে, যেটা হচ্ছে এই যে কাজটা করলেন, এই কাজটা করার পর তো আপনার বেতন বাড়ে নাই, হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা হয় নাই, কিন্তু আপনার ইটা কি, মানে কোন ফিলিং থেকে আপনার এটা আসছে যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা, এরকম কোন ঘটনা আছে কিনা বা কোনো জায়গা আছে কিনা? না, এটি আসলে মোটিভেশনটি এসেছে আমাদের সিনিয়রদের কাছ থেকে। ওকে, আমার যিনি স্যার জেলা প্রশাসক, আমি সর্বপ্রথম কাজ শুরু করি এই বিষয়টি নিয়ে, তখন জেলা প্রশাসক ছিলেন ABM আজাদ, তিনি এখন যুগ্ম সচিব এবং পরবর্তীতে প্রমোশন নিয়ে চলে এসেছেন। তার পরবর্তীতে এসেছেন খান মোহাম্মদ নুরুল আমিন, জেলা প্রশাসক। আর সেই সময়টিতে যে সমস্ত ADC স্যাররা কাজ করেছেন, ইউনো স্যার যারা কাজ করেছেন, মূলত তাদের যে দৈনন্দিন বাংলাদেশের মানুষের জন্য, গ্রামেগঞ্জের মানুষদের জন্য যে পরিমাণ তারা দৌড়ে বেরিয়েছেন, মূলত তাদের দেখে দেখে আমরা আসলে এবং তারা কি আপনাকে একদম অল আউট সাপোর্ট করেছেন? ফুল টাইম সাপোর্ট। যে কখনো মনে হয় না যে কি একটা বাড়তি ঝামেলা, নতুন এমনি জেলা প্রশাসকের অফিসে হাজার হাজার কাজ, লক্ষ লক্ষ কাজ, তারপরে অতিরিক্ত একটা কাজ নিয়ে আসছে, এরকম কখনো তো হয় না? তারা পরিপূর্ণভাবে সাপোর্ট দিয়েছেন বলেই কিন্তু আজ এই পর্যায়টি এসেছে। এবং আমরা এই প্রস্তাবটা ছোট্ট একজন সহকারী কমিশনারের, একজন জেলা প্রশাসক, সব মোস্ট জুনিয়র সহকর্মী। আমি যখন যোগদান করি তখন কিন্তু আমি সমস্ত ব্যাচের মধ্যে সবচেয়ে ছোট, এবং আমাদের ডিসি অফিসের এবং ওই পুরো জেলার মধ্যে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হচ্ছেন একজন জেলা প্রশাসক। তখন তিনি সেটিকে গুরুত্ব সহকারে দেখেছেন এবং স্যাররাও এটি বিশ্বাস করতেন। তখন যে সমস্ত এডিসি স্যাররা ছিলেন তারাও এটি বিশ্বাস করতেন, কারণ তারা তো বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সমন্বয় করেন, এবং উন্নয়ন কর্মকাণ্ডগুলো সমন্বয় করতে গিয়ে দেখেছেন যে মূলত নারীরা পিছিয়ে যাচ্ছে, সরেজমিনে যেটা দেখেছেন, নারীরা পিছিয়ে যাচ্ছে, এবং যাদের জন্য তিনি উন্নয়ন করবেন তারাই তো পিছিয়ে যাচ্ছে। তাহলে তো আসলে উন্নয়নটা টেকসই হবে না, উন্নয়নটা টেকসই এবং পিছিয়ে পড়বেন একটা বড় জনগোষ্ঠী। একজন দর্শক আছেন ফোনে, আমি তার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আপনার নাম এবং কোত্থেকে বলছেন বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, টিএনএস কে বরাবর নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাই, আপনার উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন একটু? আমি দেওয়ান বাজার ঘাটপাহাড় থেকে খলিফাপট্টি চট্টগ্রাম থেকে বলছি। জি, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, এটা বলার মতো না। টিএনএস কে আবারও অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। এত সুন্দর মনোমুগ্ধকর প্রোগ্রামটা হচ্ছে, তো এটা খুব ভালো লাগছে। আমাদের গাঁও ইয়াংদের হয়ে যাচ্ছে। এই যে বিশেষ করে বাল্য বিবাহ, এটা শুধু এক জায়গায় না থেকে আমাদের সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কোনো চমৎকার প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নটা করতাম যে শুধু কেন এটা কুড়িগ্রামে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, শুধু কেন কুড়িগ্রামে থাকবে, কেন এটা সারা দেশে হবে না? কারণ এই প্রবলেমটা সারা দেশে।
আমি এই প্রশ্নটা আর একটু পরে দিব, আমি একটু আমাদের বিশ্বজিৎ বর্মনের কাছে যাব। সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের যে ইনোভেটর ওয়ারেস আনসারী তিনি বলছিলেন যে অন্যান্য জেলার চাইতে এখানকার বাল্যবিবাহের হারটা ভয়াবহ আর কি, যেটা প্রায় 78% বেশি। 78.1। আপনি একজন সমাজ সচেতন তরুণ, আপনি ইয়াংদের নিয়ে কাজ করেন, বিভিন্ন ইস্যুতে কাজ করেন, মানুষকে মোবিলাইজ করেন, তো আপনিও গ্রামে গঞ্জে ঘুরেছেন, দেখেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে এত বেশি বাল্যবিবাহ হওয়ার কারণটা কি? আচ্ছা ভাই, আসলে বেসিক্যালি যেটা প্রবলেম সেটা কিন্তু হচ্ছে যে এডুকেশন। আচ্ছা, মানে যদি শিক্ষা। শিক্ষা মানুষের ভিতরে থাকতো তাহলে কিন্তু মানুষ এই ধরনের অসচেতনমূলক কাজগুলো বেশি করতো না। তো আমাদের কুড়িগ্রাম কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে অন্যান্য জেলার থেকে, এটা শুরুর থেকে, স্বাধীনতার পর থেকেই। আর এখানে আরেকটা যেটা বড় প্রবলেম হয়ে গেছে যে আমরা নদী নদী এলাকার মানুষ, যার কারণে এখানে মানে অর্থনৈতিক যে উন্নয়নের চাকাটা এটা কিন্তু খুবই কম, মানে কার্যক্ষেত্র কম। আপনি আজকে দেখেন আমার কুড়িগ্রাম থেকে প্রতিদিন প্রায় 300-400 কোসে করে ঢাকায় যাচ্ছে মানুষ শ্রম বিক্রি করার জন্য। কিন্তু ওই শ্রমটা যদি আমার এখানে একটা কারখানায় থেকে তারা করতে পারতো তাহলে কিন্তু কুড়িগ্রামের অর্থনৈতিক উন্নয়নটা হতো, তখন শিক্ষাটা বাড়তো, আর তখন কিন্তু এই বাল্য বিয়েগুলো থাকতো না। মানে কারণ এডুকেশন যত বাড়বে মানুষের ভিতরে সচেতনতা কিন্তু তত বাড়বে। শিক্ষাগত দিকে আমরা পিছিয়ে থাকার কারণেই বেসিক্যালি কিন্তু আমাদের এই এলাকায় বাল্য বিয়ের পরিমাণটা খুবই বেশি। জি, অনেক এটা আমার ধন্যবাদ। কাছে মনে হয়। তো আপনার কাছে কি মনে হয় যে এইটা শুধু তো অ্যাপস তৈরি করা বা মোবাইল ভিত্তিক যে সলিউশন যেটা কথা হচ্ছে, এটা তো হচ্ছে আসলে চূড়ান্ত একটা ব্যাপার, যে এইটা যদি তুমি না মানো তাহলে তোমার এইভাবে ভাবে তোমাকে আমি ধরবো, তুমি ভুয়া সার্টিফিকেট নিয়ে সনদ নিয়ে আসবা, জাল করবা, সাবকাজি দিয়ে রেজিস্ট্রেশন করবা, নানান রকমের 2 নাম্বারই বলি যেটা আর কি আমাদের প্রচলিত কথায়, এটা করবা। আসলে তো এইটা তো যাওয়ার কথা না, এটা তো একদম শেষ পর্যায়ে। তো তার আগে কিন্তু মানুষকে বোঝানো দরকার যে আপনি যেটা করছেন এটা আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটা ধ্বংস করছেন, সন্তানের ভবিষ্যৎটা না, আপনার প্রজন্মকেও কিন্তু আপনি ধ্বংস করছেন। তো এই ধরনের মেসেজ কি কুড়িগ্রামের মানুষের কাছে পাঠানো হয় কিনা, সেটা সরকারি বা বেসরকারি বা যে কোনো উদ্যোগের মাধ্যমে, যে আমি মোবাইল ভিত্তিক সলিউশনের কথা বাদ দিলাম, তার আগের যে স্টেজটা। এখানে হচ্ছে যে প্রচারণামূলক প্রোগ্রাম কুড়িগ্রামে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন এনজিও, আমরা যারা ছোট ছোট সংগঠনগুলো আছি সবাই কিন্তু পর্যাপ্ত করছে, কিন্তু তারপরও এখানে সচেতনতার অভাব। ওই যে একটা জায়গায় প্রবলেম, কিন্তু মানে আমাদের শিক্ষাটা নাই রাইট। যে আমরা কি শিখে সচেতন হবো। তবে আরেকটা বিষয় যেটা আর কি, এখন যেটা সুবিধা হয়েছে এই মোবাইল অ্যাপসটা চালুর কারণে, যে এখন কিন্তু আমাদেরকে মুভ করতে হয় না। একটা বিয়ে বন্ধ করতে যাব আমাদেরকে বা জেলা প্রশাসনকে, উপজেলা প্রশাসনকে কিন্তু ওভাবে বাড়িতে যেতে হচ্ছে না, একটা মেয়ে নিজেই তার বিয়ে বন্ধ করে দিচ্ছে। এরকম নজির আছে। স্যার একটু আগে বলতেন যে 16100, মানে এই নাম্বারে ফোন দিলেই কিন্তু খুব মানে খুব দ্রুত অ্যাকশনে যাচ্ছে প্রশাসন। আর একটা নাম মোবাইল ম্যানেজ করে ফোন করা খুব কঠিন কাজ না এখন। না, এটা একজন মেয়ের জন্য খুবই সহজ কাজ, এবং এভাবেই কিন্তু অনেক বিয়ে এখন বন্ধ হচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ওই স্কুল, কলেজ, তারপরে মসজিদের ইমাম যারা ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করেন বা যারা আছেন, তাদেরকে কিভাবে আপনি সম্পৃক্ত করেছেন, বা এরকম যারা বিশ্বজিৎ বর্মনের মতো যারা আছে তাদের সাথে কখন বসলেন বা কিভাবে তাদেরকে ট্যাগ করলেন? আমরা তো এই যে স্বপ্নটা দেখছিলাম যে একটা প্রযুক্তি থাকবে, যে প্রযুক্তি দিয়ে মানুষ তার নিজের জায়গা থেকে নিজের মোবাইল ব্যবহার করে একটা সলিউশন করে ফেলতে পারবে, এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু আদৌ বাস্তবে সম্ভব কিনা সেটা আমরা জানতাম না। কিন্তু শুরু করেছেন। হ্যাঁ, জানতাম না। তো আমরা শুধু এই প্রকল্প ধারণাটা নিয়েই মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। কিভাবে গিয়েছি? জেলা প্রশাসক, ইউনো মহোদয়, এটিসি স্যার সবাই মিলেই আমরা ইউনিয়ন পরিষদে কোনো একটা প্রোগ্রামে গিয়েছি। আমরা সেখানে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, বিভিন্ন পর্যায়ের যারা আছেন, তাদের সবাইকে নিয়ে বসেছি, তাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখিয়েছি জিনিসটা যদি এরকম হয়, আপনারা কি এটাকে চান? আপনারা এইভাবে যদি বিয়ে বন্ধ করা সম্ভব কিনা? তারা বলেছে হ্যাঁ, এটা তো একেবারেই সম্ভব, যদি আপনারা পারেন তাহলে আমরা রাজি আছি। এবং আমরা এভাবেই তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছি, এবং পরবর্তীতে এটির ফলাফল এত সুন্দরভাবে পেয়েছি। আমাদের এই সিস্টেমটি দাঁড় করাতে অনেক সময় লাগছিল, কিন্তু লোকজন মানে যখনই আমরা এর পরবর্তীতে ওই ইউনিয়নে ভিজিটে যেতাম, তখন লোকজন জিজ্ঞেস করতো যে কবে থেকে শুরু হবে। মানে তাদের একটা কৌতূহল বা এগারনেস সৃষ্টি হয়ে গিয়েছিল, যার ফলে আমরা যখন ফাইনালি জিনিসটা তৈরি করতে পারলাম, যখন আমরা লঞ্চ করতে গেলাম, তখন মোটামুটি পুরো মাঠ রেডি, যে হ্যাঁ এবার আমরাও রেডি, আপনারাও আসেন। মানে এটা অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কোনো একটা ইনিশিয়েটিভ যখন নেওয়া হয়
তখন কিন্তু ইনিশিয়েটিভটা নেয়ার পরে মানুষের কাছে যাওয়া হয় যে আমরা এই উদ্যোগটা নিয়ে আসছি, আপনারা এটা অভ্যাস করতে থাকুন, ব্যবহার করুন। কিন্তু আপনাদের যেটা হয়েছে যে অলরেডি আমাদের উল্টো হয়েছে। প্রস্তুত করে ফেলছেন, মাঠ আগে ready, মানুষের তারপর আমরা যে প্রযুক্তি রেডিনেসটা বা সচেতনতাটা যে এরকম কিছু একটা আসছে, সেহেতু আমার কাছে মানুষ তাহলে এটাকে অবাক হয় নাই বা চমকে যায় না যে কি একটা নিয়ে আসলো, না। কারণ অলরেডি তারা বিষয়টা জানে যে আমরা এরকম একটা কিছু পেতে যাচ্ছি বা আমাদের ভালোর জন্য করা হচ্ছে। তো আমি যতদূর জানি যে এটা আপনি সার্ভিস ইনোভেশন ফান্ড A2I প্রোগ্রামের যেটা যেখান থেকে আপনার একটা গ্র্যান্ট পেয়েছিলেন, সেটা থেকে এটা করা হচ্ছে, সেটা বেশ অনেকদিনই কিন্তু হয়ে গেছে। আমি ছিলাম মনে হয় অনুষ্ঠানে। তো এতদিন সময় লাগলো কেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য? এটা মূলত যেহেতু কনসেপ্টটি একেবারেই নতুন আমাদের কাছে, অবশ্যই। এবং জেলা প্রশাসন তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে অভ্যস্ত, এবং নতুন একটি ধারণা এবং এই ধারণাটাকে একটা প্রযুক্তিগত পর্যায়ে নিয়ে আসা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এই প্ল্যাটফর্মের সাথে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা সেই প্ল্যাটফর্ম তৈরিতে সহযোগিতা করবে, যেমন জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ রয়েছে, জাতীয় পরিচয়পত্র তৈরি করেন যারা, নির্বাচন কমিশন সচিবালয় তারা রয়েছেন, এডুকেশন বোর্ড রয়েছে, পাশাপাশি এই যে মোবাইল ফোনের কথা বলছি সেই মোবাইল ফোনের অপারেটররা রয়েছে, সাথে বিটিআরসি রয়েছে। এখানে আমাদের একটা শর্টকোড নিতে হয়েছে 16-100। এই সবগুলো বিষয় মিলিয়ে সবগুলোকে এক জায়গায় কোঅর্ডিনেশন সমন্বয় করা তো অনেক বিশাল কর্মযোগ্য। এবং আমরা যেহেতু কুড়িগ্রামে থাকি, কুড়িগ্রাম মোটামুটি ঢাকা থেকে 390 কিলোমিটার দূরে, এই কমিউনিকেশন গুলো বলতে পারেন যে প্রযুক্তির যুগে মোবাইল ফোন ইন্টারনেটও হয় কিন্তু ঠিক ওইভাবে ব্যবহার হয় না। তারপরে ফিজিক্যালি আসতে হয় মানুষকে ম্যানেজ করতে, যার ফলে এবং এই প্রক্রিয়ায় এই প্ল্যাটফর্মটি তৈরি করতে একটা ভেন্ডর দরকার ছিল যারা টেকনিক্যালি সাউন্ড। আমরা উইন্টেল লিমিটেডকে নির্বাচন করেছি একটা পিপিআর ফলো করে, সেটিতেও সময় লেগেছে। আচ্ছা, সব মিলিয়ে আরেকটি বিষয় আমার কাছে যেটা মনে হয় যে এমনিতে আমাদের দেশে যেটা জেলা পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে ধরনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়, সার্ভিস গুলো নেওয়া হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেন্দ্র থেকে হয়তো তৈরি করে দেয়া। কিন্তু এইটা একটা ভিন্ন জিনিস দেখলাম যে একজন মানুষ মানে স্থানীয়ভাবে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, স্থানীয় প্রবলেমকে তথ্য প্রযুক্তি দিয়ে সেটা অ্যাড্রেস করা হচ্ছে এবং কিভাবে মানুষকে মোবিলাইজ করা হচ্ছে। চমৎকার একটা উদাহরণ। এবং আমরা কিন্তু সারা দেশে এই ধরনের ছোট ছোট উদ্যোগ দেখছি, যেটা হয়তো বাল্যবিবাহের ক্ষেত্রে কেউ হয়তো একজন প্রাণী সম্পদ নিয়ে করছেন, কেউ কৃষি নিয়ে করছেন। এটা চমৎকার একটা বড় ধরনের চেঞ্জকে এটা ত্বরান্বিত করবে। তা আমি যদি আপনাকে জানতে চাই যে সেটা হচ্ছে এই যে পাইলট চলছে এখন, জানুয়ারিতে মনে হয় শুরু হয়েছে, জানুয়ারির 1 তারিখ থেকে আমরা মানে অফিশিয়ালি শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আমরা এর আগে কিছু টেস্ট করেছি। রেসপন্স কেমন? রেসপন্সটা দারুণ। আমরা যে আইভিআর মানে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, যেটা সরাসরি ফোন করলে পাওয়া যায়, সেটি আমরা মোটামুটি প্রতি মাসে 1100-1200 কল আসে, আমরা চেক করতে পারি। আর সিস্টেম থেকে আমরা দেখতে পেয়েছি এ পর্যন্ত 67,000 মতো সার্টিফিকেট, বয়স প্রমাণিক সার্টিফিকেট চেক করা হয়েছে। কত হাজার? 67,000। আর একজন ফোনে বলছিলেন যে এই বিষয়টি সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া যায় কিনা। এই 67,000-এর রেসপন্সটা কিন্তু আসলে সারা বাংলাদেশের। আমি হয়তো আজকে গল্প করছি কুড়িগ্রামের পার্সপেক্টিভে, কিন্তু যে ইউএসএইচডি বেসড যে অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে, এটি কিন্তু যে কোনো মানুষ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি ব্যবহার করতে পারবে, কোনো ইন্টারনেট লাগছে না। সুতরাং সে যদি তার এলাকার কোনো বাল্য বিয়ের ক্ষেত্রে যদি কোনো ভুয়া কোনো সনদ কেউ নিয়ে আসে, সেটি চ্যালেঞ্জ করতে চায়, তাহলে এই প্রযুক্তি ব্যবহার করে সে এটি করতে পারবে। তার মানে কি আমরা বলতে পারি যে এটা মানে একদম জাতীয় পর্যায়ে, বা আমি যদি আমার এখান থেকে ফোন করে এখানে জানতে চাই, কোন একটা সনদ নাম্বারটা দেই বা টাইপ করে এটা পাঠাই, এটা আপনি নিজেই জানতে পারবেন। আপনার মোবাইল থেকে আপনি নিজেই টেস্ট করতে পারবেন। এটা একটি মেনু আসে এবং সেই মেনুটি খুব সহজ, এটি যে কেউ ব্যবহার করতে পারবে এবং সেটি চেক করতে পারবে। তাহলে তো আমি একদিকে বলতে পারি যে সারা দেশে শুরু হয়েছে। সারা দেশেই মোটামুটি শুরু হয়েছে, শুরু করা সম্ভব। কিন্তু এখানে একটি বিষয় রয়ে গেছে, বয়স যাচাইটি সারা বাংলাদেশে করতে পারছেন, কিন্তু যেহেতু বিয়ে নিবন্ধনটা আমরা অনলাইন করেছি, এটির জন্য একটি আইনগত একটি প্ল্যাটফর্ম লাগবে। সেই জন্য আমরা কুড়িগ্রাম জেলায় করেছি এবং এটিকে রেপ্লিকেট করার জন্য রংপুর বিভাগে কিভাবে প্রাথমিক পর্যায়ে শুরু করা যায়, এর জন্য কিছু অর্গানাইজেশন, বিশেষ করে প্ল্যান বাংলাদেশ এগিয়ে এসেছে এবং এটুআইও চাচ্ছে এটি আরো বেশ কিছু জেলায় এটি রেপ্লিকেট হোক। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এবার আবার যাব বিশ্বজিৎ বর্মন আপনার কাছে। সেটা হচ্ছে যে এটা কি আপনি তো জানেন সাধারণত যে একজন ওয়ারেস আনসারি সহকারী কমিশনার হিসেবে জয়েন করেন, একজন আজাদ স্যার জেলা প্রশাসক হিসেবে জয়েন করেন, আবার আরেকজন আসেন, আবার উনি আরেকটা জায়গায় যান। এইভাবে যদি চলতে থাকে তাহলে যে কোনো উদ্যোগ কিন্তু মারা যেতে পারে। এটা খুবই দুঃখজনক। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আগের উদ্যোগটি আর কি চালিয়ে নিয়ে যাওয়া হয় না। তো আপনি কি দেখছেন জেলা প্রশাসকের
বডি ল্যাঙ্গুয়েজ বলি বা অ্যাটিচিউড বলি বা আন্তরিকতা বলি, এটা কি মনে হচ্ছে, এটা কি চলবে, সম্ভব? জনগণের দাবি আছে বা জনগণ চাপ সৃষ্টি করতে পারবে? হ্যাঁ, খুবই সংক্ষেপে লাস্ট প্রশ্ন। অবশ্যই আমি তার আগে একটু ধন্যবাদ দিয়ে নেবো ওয়ারসানসিরি স্যারকে। উনি যেভাবে এই প্রজেক্টটা নিয়ে দৌড়েছিল, প্রজেক্ট বাল্য বিয়ে বন্ধ করার জন্য গোটা কুড়িগ্রামে উনি যেভাবে দৌড়াইছেন আর কি। আর বিশেষ করে এবিএম আজাদ স্যার, আগের আমাদের ডিজি স্যার, উনি খুবই আন্তরিক ছিলেন এই ব্যাপারে। এবং বর্তমান যিনি ডিজি স্যার আছেন নুরুল আমিন স্যার, তিনিও যথেষ্ট আন্তরিক। তো এই প্রশাসনের বাইরেও যেটি কথা বলবো আর কি, আমি বা আমার মতো যারা যারা আমরা এই কাজগুলো বন্ধ করতে চাই, তো আমি স্যারদেরকে শুধু এইটুকু আশ্বস্ত করব, স্যার আপনারা আমাদের কাজগুলো সহজ করে দিয়ে গেছেন, কিন্তু এই জি, যাত্রাটা অবশ্যই থেমে থাকবে না। অনেক ধন্যবাদ, এটা চলতে অনেক থাকবে ধন্যবাদ continuously। বিশ্বজিৎ বর্মন। একদম শেষ প্রশ্ন, 30 সেকেন্ডের মধ্যে আপনার ভবিষ্যৎ কি দেখতে চান, কি পরিকল্পনা, কি ভবিষ্যৎ? হ্যাঁ, একদম আমি 15 শুধু সেকেন্ডের মধ্যে। একই দেখতে চাই, 2014 সালে জুলাই মাসে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে গার্লস সামিটে যে লজ্জাটি পেয়েছেন যে বাংলাদেশ বিশ্বের তৃতীয় রাষ্ট্র বাল্যবিয়ের দিক থেকে, এবং তিনি চেয়েছেন 2021 সালের মধ্যে বাল্যবিয়ের হার 1/3 নামিয়ে আনা এবং 2040 সালের মধ্যে পুরোপুরি রিমুভ করে দেয়া। আমিও একজন সরকারের কর্মচারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই, এবং সেটি শুরু হয়েছে কুড়িগ্রাম থেকে, এবং এটি ধীরে ধীরে কুড়িগ্রাম থেকে রংপুর বিভাগ এবং একটি সময় সারা বাংলাদেশে এটি বাস্তবায়িত হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করব। আমাদের শুভকামনা রইল যে কুড়িগ্রাম থেকে শুরু হয়ে এই আলো, এই জয়যাত্রা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ুক, এবং এইটা যাতে রোল মডেল হয়ে সারা বিশ্বের কাছে আমরা পরিচিত হই, বা যে আমরা এরকম একটা কাজ ছোট্ট একটা সমাধানের মাধ্যমে সম্ভব করেছি। আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।